বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী চীন সফরের দ্বিতীয় দিনে ভারত চীনের মধ্যে 24টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার মোট 10 বিলিয়ন মার্কিন ডলার চুক্তি সই করে রেকর্ড গড়ল দুই দেশ। এর মধ্যে রয়েছে শিক্ষা, রেল ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী চীন সফরের দ্বিতীয় দিনে ভারত চীনের মধ্যে 24টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার মোট 10 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করে রেকর্ড করল দুই দেশ। এর মধ্যে রয়েছে শিক্ষা, রেল ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস। এর সঙ্গে রয়েছে চীন ভারত থিঙ্ক ট্যাঙ্ক, নৌবহর ও সমুদ্র বিজ্ঞান চুক্তি। শুক্রবার বেজিংয়ে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। সকালে চীনের প্রাচীর পরিদর্শনে তাকে স্বাগত জানান চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এখানেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। চুক্তি সই করার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে যুগ্ম সাংবাদিক বৈঠকে মোদি বলেন, এই সম্পর্ক থেকে সেরা বের করে আনা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সীমান্তে শান্তি রক্ষা করতে আমরা দুই পক্ষই সমান দায়বদ্ধ। আমরা দুই পক্ষই একে অপরের প্রতি সংবেদনশীল। মোদি আরও বলেন, আমরা কিছু প্রাদেশিক সমস্যা নিয়েও আলোচনা করেছি। পারস্পরিক বিশ্বাস আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভিসা সমস্যা ও সীমান্তের নদী নিয়েও কথা এগিয়েছে। Heritage, it is a treasure of the world. Xi'an is also a symbol of our ancient spiritual and cultural links. I have a personal connection with Xi'an through monk Quanjiang. He visited my hometown about 1400 years ago. And that relationship will have a profound impact on the two countries and the course of this century. Issues, including those that trouble smooth development of our relations. I stress the need for China to reconsider its approach on some of the issues that hold us back from realizing full potential of our partnership. মোট 24টি চুক্তি সই করে নতুন মাত্রা পেল ভারত চীন সম্পর্কে। পাক অধিকৃত কাশ্মীরে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে ভারতের অসন্তোষ স্পষ্ট করে দিয়েছিলেন মোদি। 3 দিনের সফরে এরপর সাংহাই যাবেন ভারতের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সানগ্লাস পরা অবস্থায় স্বাগত জানিয়ে বিপাকে ছত্তিশগড়ের এক আইপিএস অফিসার। তাকে ও আরো এক আইপিএস অফিসারকে তিরস্কার করেছে ছত্তিশগড়ের ক্ষমতাসীন রমন সিং সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সানগ্লাস পরা অবস্থায় স্বাগত জানিয়ে বিপাকে ছত্তিশগড়ের এক আইপিএস অফিসার। তাকে ও আরো এক আইপিএস অফিসারকে তিরস্কার করেছে রাজ্যের ক্ষমতাসীন রমন সিং সরকার। সেই সঙ্গে ভবিষ্যতে তারা যাতে সঠিক পোশাক বিধি মেনে চলেন সে কথা জানিয়েও তাদের সাবধান করে দেওয়া হয়েছে। গত 9 মে মাওবাদী সমস্যা কবলিত ছত্তিশগড় সফরে যাওয়া প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন বস্তারের কালেক্টর অমিত কাটারিয়া, দান্তেওয়ারের কালেক্টর কেসি দেব সেনাপতি। কাটারিয়া মোদির সামনে যান নীল রঙা জামা পরে, চোখে ছিল সানগ্লাস। এজন্য তাকে কড়া ভাষায় ভৎসনা করেছে রাজ্য সরকার। দেবসেনাপতি ও সরকারের রোষে পড়েছেন, কেননা তার পরনে ছিল সাদা জামা ও ট্রাউজার। রীতি অনুসারে দুজনেরই এক্ষেত্রে বন্ধ গলা পরে থাকার কথা। 2004 ব্যাচের আইপিএস কাটারিয়াকে সাবধান করে সরকারি চিঠিতে বলা হয়েছে, 9 মে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় আপনি সঠিক পোশাকে ছিলেন না, চোখে সানগ্লাসও পরেছিলেন। এতে অল ইন্ডিয়া সার্ভিসেস আচরণবিধির 3(1) ধারা লঙ্ঘিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রত্যেক আমলাকে কর্তব্য পালনের সময় চূড়ান্ত দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। তার পেশার অমর্যাদা করে এমন কিছু করা চলবে না। বিরোধী দল কংগ্রেস 2 আইপিএসকে রাজ্য সরকারের তিরস্কারের কড়া সমালোচনা করেছে। তবে তিরস্কার সঠিক বলে দাবি করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ। जो नए कलेक्टरों को सावधान करने का ही रहता है कि पीएम के दौरे के समय हमें प्रोटोकॉल क्या क्या रहता है। अभी सिर्फ चेतावनी है कि कुछ कार्रवाई भी होगी? नहीं, उनको समझ देने के लिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোল লিটার পিছু 3 টাকা 13 পয়সা এবং ডিজেলের লিটার পিছু 2 টাকা 71 পয়সা দাম বাড়ানো হলো। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে এই দাম। এক পক্ষকালের মধ্যে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম।
পেট্রোলে লিটার পিছু 3 টাকা 13 পয়সা এবং ডিজেলে প্রতি লিটারে 2 টাকা 71 পয়সা দাম বাড়ানো হলো। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই মূল্যবৃদ্ধি। এর আগে 1 মে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে প্রতি লিটারে 3 টাকা 96 পয়সা ও 2 টাকা 37 পয়সা বেড়েছিল। এদিনও এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হলো দাম। গত বছরের আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছিল। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। বেশ কয়েক দফায় দাম কমানো হয়েছিল পেট্রোল ও ডিজেলের, ফলে সুফল পেয়েছিলেন গ্রাহকরা। ইন্ডিয়ান অয়েলের তরফে দাবি করা হয়েছে 1 মের মূল্যবৃদ্ধির পর থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি মার্কিন ডলারে তুলনায় কমেছে টাকার দাম। এই দুইয়ের জেরেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। উল্লেখ্য, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মূল্য হ্রাসের ফলে পেট্রোল ও ডিজেলের মূল্য লিটারে যথাক্রমে 17 টাকা 11 পয়সা ও 12 টাকা 96 পয়সা কমেছিল। এরপর 16 ফেব্রুয়ারি ও 1 মার্চ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়, কিন্তু মাঝে গত 16 মার্চ ও 2 এপ্রিল ফের দাম কমানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুদিন পর ত্রিপুরা রাজ্যপালের আসনে বসছেন এক বাঙালি, নাম তথাগত রায়। জানা যায় প্রধানমন্ত্রীর সুপারিশে তাকে ত্রিপুরাতে পাঠানো হয়েছে, কিন্তু এ নিয়ে সন্দেহের বীজ জন্মায় বামফ্রন্ট সরকারের মনে। জনপথের একটি 5 তারা হোটেলে নৈশভোজ করছিলেন, তখনও জানতেন না রাজ্যপাল হতে চলেছেন। জানলেন একটি ফোন আসায়। ফোনের ওপার থেকে জানানো হলো রাষ্ট্রপতি তাকে ত্রিপুরা রাজ্যপাল নিযুক্ত করেছেন। দীর্ঘদিন পর তথাগত রায়ের হাত ধরে ফের কোনো বাঙালি বসছেন রাজ্যপালের আসনে। নরেন্দ্র মোদী সরকারের সুপারিশে তাকে ত্রিপুরায় পাঠানোর পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহুদিনের বাম শাসিত রাজ্য ত্রিপুরায় তথাগত বাবুর মতো কড়া বাম বিরোধী ব্যক্তিত্বকে বেছে নেওয়ার পেছনে কি অন্য কোনো সমীকরণ রয়েছে? এখনোই না হলেও দীর্ঘমেয়াদে ত্রিপুরার কমিউনিস্ট শাসনের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই কি মোদী সরকারের এই সিদ্ধান্ত? এসব জল্পনা উড়িয়ে দিলেন তথাগত বাবু। রাষ্ট্রপতি রাজ্যপালের সনদপত্রটি ত্রিপুরা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে চিফ প্রোটোকল অফিসার এসে সেটি তথাগত বাবুর হাতেও তুলে দেন। তথাগত বাবু বললেন, আমি ত্রিপুরা রাজ্যপাল হিসেবে যাচ্ছি, কিন্তু সেই রাজ্যের সরকারের সঙ্গে সংঘাতে যাওয়া আমার লক্ষ্য নয়। রাজীব গান্ধী একসময় ত্রিপুরাতে রাজ্যপাল করে পাঠিয়েছিলেন সন্তোষ মোহন দেবকে। অভিযোগ, এর লক্ষ্য ছিল নৃপেন চক্রবর্তী সরকারকে উৎখাত করা, এবং সেই লক্ষ্য পূরণও হয়েছিল। নরেন্দ্র মোদী কি চাইছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীকার সঙ্গঘনিষ্ঠ তথাগত বাবুর রাজ্যপাল হিসেবে মানিক সরকারকে উৎখাতের লক্ষ্যে কাজ করুন? তথাগত বাবুর ব্যাখ্যা, তিনি একটি সাংবিধানিক দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালন করাই তার উদ্দেশ্য। সেই সঙ্গে তথাগত বাবু এও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখে চলেন, আর কেন্দ্রীয় সরকারও এখন যুক্তরাষ্ট্রীয় ধর্ম মেনে রাজ্যগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। ফলে অন্য কোনো জল্পনা কল্পনার অবকাশই নেই বলে তার দাবি। তথাগত বাবু বললেন, ত্রিপুরার সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে। 2টি ত্রিপুরা রয়েছে। ব্রিটিশ জামানায় ত্রিপুরা বলে একটি জেলাও ছিল, পরে সেটি পাকিস্তানে চলে যায় দেশভাগের পর, যেটি এখন বাংলাদেশে। তথাগত বাবুর পূর্বজরাও সেখানকার। বিজেপি সভাপতি অমিত শাহ যখন জানতে চেয়েছিলেন, সেই সময় তথাগত বাবু কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিংহ যেভাবে পরিশ্রম করে সংগঠন চালান সেটি তার পক্ষে সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী পদে যদি প্রার্থী করা হয় তাতে খুব বেশি অমত ছিল না তার, কিন্তু রাজ্যপাল হবেন তা ভাবেননি। কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাকে ফোন করে বায়োডাটা নেন, তখনও জানতেন না রাজ্যপাল হওয়ার ব্যাপারটা। রাজনাথকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু রাজনাথ হেসে এড়িয়ে যান। কিন্তু একটি ধারণা ছিল, বায়োডাটা যখন নিচ্ছেন তখন হয় রাজ্যসভায় যাওয়া বা রাজ্যপাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির অনেকেই মনে করেছেন তথাগত রায় রাজ্যপাল হওয়ায় রাহুল সিংহের এক সম্ভাব্য প্রতিযোগী বাংলার রাজনীতির ময়দান থেকে সরে গেলেন। কদিন আগে তৃণমূল নেতা সৌগত রায়ের কাছেও গিয়েছিলেন দেখা করতে। অনেক দিন পর দাদাভাইয়ের সাক্ষাৎ। সৌগত রায়ও খুশি। এখন দফায় দফায় ফোন আসছে অভিনন্দনের বার্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা এডিসি নির্বাচনে ভরাডুবির পর ভোট বিপর্যয় পরবর্তী পন্থা নির্ধারণে আগরতলার পর কমলপুর সফর করলেন এআইসিসির পর্যবেক্ষক বি নারায়ণস্বামী সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। এডিসি নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলাফলের ময়নাতদন্ত সহ দলীয় সংগঠন
চাঙ্গা করতে রাজধানী আগরতলার পর শুক্রবার কমলপুর সফর করলেন এআইসিসির পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী। পর্যবেক্ষক নারায়ণ স্বামীর সঙ্গে সফরকালে ছিলেন রাজ্য কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার কমলপুর সফর করলেন এআইসিসির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী। শুক্রবার দুপুরে কমলপুর সফরকালে কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, আশিস সাহা, এআইসিসির কেন্দ্রীয় কমিটির সদস্য ভূপেন বোরা সহ কংগ্রেস নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে কমলপুর কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী সহ কংগ্রেস নেতৃবৃন্দকে স্বাগত জানান ধলাই জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, তাপস দাস, দেবজ্যোতি রায় সহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ। কমলপুর কংগ্রেস ভবনে সাংগঠনিক আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে এআইসিসির পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী বলেন, संसद में बिल बना के हमारा यूपीए सरकार उनको जमीन पट्टा देने के लिए हम कानून संसद में लाके पास करके उनको मदद किया। आदिवासी के लिए, आदिवासी लोगों के लिए बजट में केंद्र सरकार ने अलग बजट बना के उनको पैसा दिया। नॉर्थ ईस्टर्न काउंसिल को हम अलग बनाया, नॉर्थ ईस्ट काउंसिल नॉर्थ ईस्ट को मंत्री बनाया। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে 2013 সালে বিধানসভা নির্বাচনের আগে ধলাই জেলা সদরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভা বাতিল হওয়ার প্রসঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ বর্মন বলেন, SP Dholai at that point of time sent a note to the Union Home Ministry যে it is মানে এটা আনওয়াইজ হবে এবং এটা বাংলাদেশ বর্ডার খুব কাছাকাছি, আনওয়াইজ হবে এখানে মিটিংটা করা। কনসিডারিং অল দিস ভিউ এসে এমনভাবে নোটটা তৈরি করলো, তারপরে হেলিকপ্টার ল্যান্ডিং ফেন্ডিং নানাও প্রবলেম, দূরত্বটা আমরা জানি 43 কিলোমিটার অ্যাবসলিউটলি কারেক্ট। সেই জায়গায় তো আমরা অপোজ করেছি যে হাউ কাম এসপি মানে ধলাই, হাউ কাম হি কুড মিসব্রিফ the Indian Home Ministry, number one. Sonia ji Nagaland এসেছিলেন prior to the election, Nagaland overall election. ওখান থেকে যাওয়ার পর এবং আজতক বিভিন্ন ন্যাশনাল টিভি চ্যানেলও এটা নিউজ ব্রডকাস্ট করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এডিসি নির্বাচনে দলের বিপর্যয়ের কারণ হিসেবে সাংবাদিকদের জানান, 1999 আমরা আগরতলা শহরেও 9% হয়ে গেছিল লোকসভা, 13%। এরপরে তো আমরা 45% পর্যন্ত বিধানসভাতে এসেছি। এটা উপরে নির্ভর করে না, অনেক ইস্যুর উপরে নির্ভর করে। কারণ এবার ইলেকশনে অনেক কি বলে সেন্টিমেন্টে ইস্যু আসছিল, নানা ইস্যু ছিল, এবং আমাদের দুর্বলতাও আছে যে আমাদের সাংগঠনিক তৎপরতাও সেইভাবে ছিল না। এখন আমরা এটাকে ডিসেবল করে আমরা ঠিকঠাক জায়গায় বসে। সাংবাদিক সম্মেলন শেষ করে কেন্দ্রীয় পর্যবেক্ষক সহ কংগ্রেস প্রতিনিধি দল কমলপুর মরাছড়া কমিউনিটি হলে আসন্ন সুরমা বিধানসভা কেন্দ্রের 0 আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীপদ সহ সাংগঠনিক কাজগুলি পর্যবেক্ষণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার থেকে উদয়পুর টাউন হলে শুরু হয়েছে 4 দিনব্যাপী শিবপ্রসাদ দেব স্মৃতি নাট্যোৎসব। লিটল ড্রামা গ্রুপ আয়োজিত নাট্যোৎসবের প্রথম দিনে বিলুনিয়া ত্রিবেণী নাট্য সংস্থার সোনার পাথরবাটি এবং লিটল ড্রামা গ্রুপের প্রযোজনায় গোধূলি আলোর রং নাটক মঞ্চস্থ হয়। পিঠ গোজার ছোট্ট ঘর, সারা দিন রাত ঘুটঘুটে অন্ধকার, মশামাছির দায়ে থাকা দায়, কিন্তু সেই ঘরে রাত দিন কাটায় বাবলুর দাদু। একটি পাথরের বাটি, তাতেই বৃদ্ধ দাদুর সকালে জল চালা অল্প ভাত আর 2টি কাঁচা লঙ্কা, রাতে বাসি রুটি জুটে খাওয়ার জন্য। বাবলুর বাবা মা ভালো করে থাকেন, খাওয়া দাওয়াও বেশ ভালো। সন্তানদের মানুষ করে তুললেও বৃদ্ধ বয়সে দাদুর কাছে বৃদ্ধের অসহনীয় যন্ত্রণার কথা শোনে বাবলু। বাবা মায়ের অত্যাচার দাদুর প্রতি ভাবিয়ে তুলে বাবলুকে। প্রভাত রঞ্জন চক্রবর্তীর রচনায় আর পিনাক দত্তের পরিচালনায় বিলুনিয়ায় ত্রিবেণী নাট্য সংস্থার প্রযোজনায় সোনার পাথরবাটি নাটকে উঠে আসে বৃদ্ধ হলে আজকের দিনের এক অংশের ছেলে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় বৃদ্ধ বাবা কিংবা মাকে। যৌবনে জন্ম দেওয়া ছেলে প্রৌঢ়ে সেই ছেলেকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করে তুললেও
ছেলে ভুলে যায় অতীতকে। আধুনিক সমাজে বউকে নিয়ে একা বাঁচতে চায় ছেলে। পর হয়ে যায় বৃদ্ধ বাবা মা। নাটকে দাদু চরিত্রে দীপঙ্কর চক্রবর্তী, নাতি বাবলুর চরিত্রে তাপস নন্দী, ছেলের চরিত্রে পিনাক দত্ত এবং ছেলের বউয়ের চরিত্রে মারিয়া চক্রবর্তীর অনবদ্য ভূমিকায় সমাজকে বার্তা দিতে চাইল বৃদ্ধ বাবা মাকে ভালোবাসার, তাদের একাকিত্ব জীবনে পাশে থাকার আর অতীতকে না ভোলার। বৃহস্পতিবার থেকে উদয়পুর টাউন হলে শুরু হয়েছে 4 দিনব্যাপী শিবপ্রসাদ দেব স্মৃতি নাট্য উৎসব। লিটল ড্রামা গ্রুপ আয়োজিত নাট্যোৎসবের প্রথম দিনে বিলুনিয়ার ত্রিবেণী নাট্য সংস্থার সোনার পাথরবাটি এবং লিটল ড্রামা গ্রুপের প্রযোজনায় গোধূলি আলোর রং নাটক মঞ্চস্থ হয়। দুটি নাটকই নাট্য কলাকুশলীদের সাবলীল অভিনয়ে প্রাণ ছুঁয়ে যায় দর্শকদের। প্রথম বছরের মতো উদয়পুরের প্রয়াত নাট্য ব্যক্তিত্ব শিবপ্রসাদ দেবের স্মৃতিতে অনুষ্ঠিত হচ্ছে নাট্য উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর টাউন হলে উৎসবের সূচনা করেন প্রবীণ যাত্রা শিল্পী মদন বৈষ্ণব। উদ্বোধনী মঞ্চে ছিলেন মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব, মহকুমা শাসক অজিত দেবনাথ, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব কান্তি কুমার চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, প্রতিভা দে এবং প্রয়াত শিবপ্রসাদ দেবের স্ত্রী দীপিকা ভৌমিক। যাত্রাশিল্পী মদন বৈষ্ণব, নাট্য ব্যক্তিত্ব কান্তি কুমার চক্রবর্তী, স্বপন চক্রবর্তী ও প্রতিভা দেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা। সুব্রত দেব তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সংবর্ধনা জানাচ্ছে। সাথে সাথে আজকে যে শিবপ্রসাদ দেবের স্ত্রী আছে দীপিকা ভৌমিক, তাকেও আমি অভিনন্দন জানাবো। হ্যাঁ, আমরা তো এটাই শিবপ্রসাদ আমার থেকে তো অনেক। এদিন নাট্য উৎসব উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। মদমত্ত স্বামীর অত্যাচার থেকে পরিত্রাণ পেতে শেষ পর্যন্ত আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনা কমলপুর বিলাসছড়া পঞ্চায়েতের ভরপাড়া গ্রামে। সারা দেশ জুড়ে যখন নেশার আতঙ্কে মানুষ হাবুডুবু খাচ্ছে, নেশাকারীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে যখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ক্রমশ একত্রিত হচ্ছে, তারপরও পর্দার অন্তরালে ঘটে যাচ্ছে অনেক দুর্বিষহ ঘটনা, যা সমাজের কাছে অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক। আগামী দিন নবপ্রজন্মের কাছে জবাব দিতে হবে প্রতিটি মানুষকে। কমলপুর মহকুমা বিলাসছড়া পঞ্চায়েতের ভরপাড়ায় এক গৃহবধূ আত্মহত্যা তাই স্মরণ করিয়ে দেয়। হায়রে বঙ্গদেশের নারী, তোরা কি কেবল মা, জন্মের অধিকারী? মেয়েরা যখন বউ হয়ে শ্বশুরবাড়িতে যায় তখন তাদের অনেক স্বাদ থাকে। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, স্বামীর সেবা করা, সুন্দর পরিবেশে সংসার তৈরি করা ইত্যাদি ইত্যাদি। বাবা মা ও কন্যার সুখে সুখী হয়। কমলপুর মহকুমা বিলাসছড়া গাঁওসভা অধীন ভরপাড়ার এক গৃহবধূ মরে বেঁচে যাওয়ার ঘটনা সমাজে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। স্বামীর হাত ধরে সুখী সমৃদ্ধ জীবন গঠন করার অঙ্গীকার নিয়ে এসেছিল স্বামীর ঘরে। ওই গৃহবধূর ইচ্ছে ছিল অনেক, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবে না সে কথা জানত ভরপাড়া গ্রামের গৃহবধূ সুলেখা ভুইয়া। মোটা ভাত মোটা কাপড় পেলেও স্বামীর সুখ থাকলে খুশি মেয়েরা, কিন্তু স্বামী যদি মাদক শক্তিতে আসক্ত হয়ে পড়ে, মাদক পেশায় নিয়োজিত হয়ে স্ত্রীকে নির্যাতন করে, সেক্ষেত্রে মেয়েদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। সব মহিলারা তা মেনে নিতে পারে না, তার মধ্যে ভরপাড়া গৃহবধূ সুলেখা একজন। বছর 6 আগে বিলাসছড়া পঞ্চায়েতের ভরপাড়ার পিন্টুভর গ্রামেরই যুবতী সুলেখা ভুইয়ার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। সুখী সংসারের প্রতিশ্রুতি দিয়ে পিন্টু 18 বছরের যুবতী সুলেখাকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের মাস 6 ভালোভাবে কাটলেও ধীরে ধীরে সুলেখার স্বামী পিন্টুর আসল পরিচয় বের হয়ে আসে। পিন্টু মাদক শক্তিতে আসক্ত হয়ে মাদক কারবারিতে পরিণত হয়। সুলেখা এ নিয়ে স্বামীকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু যতদিন যাচ্ছে পিন্টুর উপদ্রব ততই বাড়ছে। সুলেখা তার মা বাবার কাছে ঘটনা সবিস্তারে জানায়। শেষ পর্যন্ত সুলেখার উপর মানসিক ও শারীরিক নির্যাতন বৃদ্ধি পাওয়ায় সে স্থানীয় পঞ্চায়েতে স্বামী পিন্টুর বিরুদ্ধে বিচার ডাকতে বাধ্য হয়। গত বুধবার বিলাসছড়া পঞ্চায়েতে সালিশি সভা অনুষ্ঠিত হয়। সালিশি সভায় পিন্টু কথা দেয় সে আর মদের ব্যবসা করবে না এবং মদ খাবে না। ওই দিন রাতে পিন্টুর চরিত্র 180 ডিগ্রি পাল্টে যায়। রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর চড়াও হয়। অবশেষে সুলেখা নিজেকে বাঁচাতে এবং সমাজকে বাঁচাতে ধুতরা ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বৃহস্পতিবার সকালে পাড়া প্রতিবেশীরা সুলেখার অচেতন দেহ কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে জীবিতে রেফার করে, কিন্তু একদিকে অর্থবল অন্যদিকে জনবল না থাকায় সুলেখার মা তাকে হাসপাতালেই রেখে দেয়। বৃহস্পতিবার সকালে সুলেখার মৃত্যু ঘটে। সুলেখার মৃত্যুর পর তার স্বামী আসেনি। শাশুড়ি
জয়ন্তী ভর হাসপাতালে এলেও অসুস্থতার ভান করে হাসপাতালের বেডে শুয়ে থাকে। এই ঘটনার পর এখনো পর্যন্ত সুলেখার পরিবার তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেনি। কমলপুর থানার এসআই মিনু চাকমার নেতৃত্বে পুলিশ স্ব-উদ্যোগে একটি মামলা নেয় এবং স্বামী পিন্টুকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। শনিবারে স্যার দরবার লাগিয়ে মায়ের মদ খাইয়া কে মারছে? জামতার স্বামীর নাম কি? পিন্টু বালিগাঁও। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে মেয়েটা গেছে স্যার চুকাইতে পাইছি না, পাইছি গিয়া রবিবারে সকালে 9টার সময় আমি থানাতে এন্ট্রি দিয়ে গেছি যে মেয়েটা পাওয়া যায় না, খুঁজে পাইছি না, কইয়া এন্ট্রি দিয়ে গেছি। এরপরে মেয়ের এদিক থেকে গিয়া পাইছি মেয়ের তার মামার বাড়ি তুলছি। নেশা খাইয়া দৌড়িয়ে যে আমরা কাটবার লেগে মেয়েটার মায়ের দূর করছে স্যার। এরপরে না পারতে তারা থানার দিতে কি মদ বানাইতো? মদ মানে মদ বানায় বিক্রি করতো নাকি? আচ্ছা, মেয়ের নাম কি আছে? সুলেখা ভুঁইয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিশু পুষ্টির উন্নয়ন প্রকল্পের অর্থে চলছে চুরির কারবার। শিশু খাদ্য চুরি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির নামে দেয়া হলো জাউ ভাত। প্রতিবাদে পূর্ব গনকি রাস্তা অবরোধে বসে অভিভাবকরা। শিশু পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থে খোয়াই মহকুমার কচিকাঁচা শিশুদের পেটে পড়ছে না কোনো পুষ্টিকর খাবার। ওই প্রকল্পের অর্থে ক্রয় করা শিশুদের পুষ্টিকর খাবার শিশুর থালায় এসে পৌঁছতে সব পুষ্টি খেয়ে নিচ্ছে সরকারি চোরের দল। প্রতিদিন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাঁচা শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা এমন সব খাবার শিশুদের থালায় তুলে দিচ্ছে যা দেখলে রাজ্যের মুখ্যমন্ত্রীও লজ্জায় মুখ ঢাকবেন। খোয়াই সিডিপিওর অন্তর্গত এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃহস্পতিবার সকালে কচিকাঁচা শিশুদের খিচুড়ির নামে তাদের থালায় দেয়া হয় জাউ ভাত। ওই খাবার কোনো শিশুই খায়নি। শেষে শিশুদের মায়েরা এই রকম কাণ্ড কারখানা দেখে প্রতিবাদ স্বরূপ পূর্ব গনকি রাস্তায় অবরোধে বসে পড়ে। পূর্ব গনকি তাঁতিপাড়ায় সকালে গিয়ে দেখা যায় শিশুদের মায়েরা ওই জাউ ভাত পাত্রে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। ক্ষুব্ধ মায়েদের সঙ্গে কথা বলে জানা যায় এলাকার নজরুলপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ছায়ারানী পাল এবং তার সহযোগী কর্মী বাসন্তী দেবনাথ কচিকাঁচা শিশুদের থালায় খিচুড়ির পরিবর্তে ঢেলে দেয় পোকা ময়লার সংমিশ্রণে জাউ ভাত। গ্রামের মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে ঘেরাও করতে উদ্যোগ নিলে চতুর দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে কেটে পড়েন। মায়েদের অভিযোগ শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অর্থের বরাদ্দ করলেও সিডিপিওর কর্মীরা সেই পুষ্টি রাস্তায় লুটেপুটে খেয়ে নিচ্ছে আর শিশুদের থালায় তুলে দিচ্ছে শুধু জাউ ভাত। খোয়াইয়ের সিডিপিও এই ধরনের শিশু খাদ্যের লুটপাটের ঘটনা জেনেও নীরব হয়ে রয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য চাল ও ডাল উত্তম মানের বরাদ্দ করার কথা থাকলেও দেখা যাচ্ছে সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে পৌঁছাচ্ছে অত্যন্ত নিম্নমানের ডাল এবং পোকা সংমিশ্রণযুক্ত চাল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বজ্ঞানহীন দিদিমণিরা এতটাই উদাসীন যে জাউ ভাত রান্নার প্রাককালে ওই পোকা ও ময়লা চাল পর্যন্ত ভালো করে বাছাই করছেন না। খোয়াই সিডিপিওর অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কোন হালে চলছে তা সরেজমিনে তদারকি করা হচ্ছে না যুগ যুগ ধরে। শিশুদের পুষ্টিকর খাবারের পরিবর্তে এই ধরনের কুখ্যাত খাবার শিশুদের জীবন বিপন্ন হওয়ারও সম্ভাবনার কথা বলছেন শিশুদের অভিভাবকরা। ঠাকুরই জানে এটা কি সিডিও কি গুডাউন ঝাড়ু করে ডাল চাল ফাটায় নাকি আমি করতে পারতাম না। আমার মেয়ে ক্লাস 9 পরে মাসে 4.5 কেজি চাল পায়। গত মাসে যে চালটা নিছি শুধু ইঁদুরের লেদা আর বালু। আমি এইটা কোনো রকম যাইরে হইরা যখন চালটা যখন টাকারি দিয়া যখন চাল জল দিছি আমার মেয়ের খিচুড়ি করে খাওয়ানি লাগিয়া তখন সব ডাল উপরে বাসে উঠছে। আজকে এগুলি কি এগুলি আজকে দেখা হয়েছে? আজকে এগুলি শুধু দেখেন না শুধু জল আর চাল, এটা স্কুলের খিচুড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাদক দ্রব্যসহ তীরজুয়া এবং নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন কমলপুর অঞ্চল কমিটি। খাদ্যভোজী জীব মানুষ, মানুষের প্রয়োজন শরীর ও মনের খাদ্যের নামে মানুষ আজকাল যা গ্রহণ করছে তা খাদ্য তালিকায় পড়ে না। মদ, গাঁজা, ভাং, কোকেন, আফিম সহ তীরজুয়া খেলায় সমাজের ভালো সংখ্যক যুবক এখন আবদ্ধ হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের একক সাহায্যে তা প্রতিকার করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। তাই এসএফআই কমলপুর অঞ্চল কমিটি মাদক শক্তি সহ তীরজুয়ার মতো মারাত্মক বিধির বিরুদ্ধে পথে নামায় বলা চলে নতুন শুভ শক্তির সূচনা হলো। গোটা কমলপুর মহকুমা জুড়ে এখন মাদক শক্তি সহ তীরজুয়ার মতো মারাত্মক ব্যাধি অক্টোপাসের মতো গ্রাস করছে।
আগামী দিনের নতুন প্রজন্মের কাছে তা ভয়াবহ বার্তা বহন করে আনবে। তাই প্রতিবাদ প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত। কমলপুর এসএফআই অঞ্চল কমিটি এই উপলব্ধি মাথায় রেখেছে। মাদক শক্তিসহ তীর জুয়ার বিরুদ্ধে পথে নামায় প্রতিবাদ প্রতিরোধের নবশক্তির সূচনা হলো। এসএফআই-এর এই উদ্যোগে অন্যান্য সামাজিক সংস্থা ক্লাব এগিয়ে আসলে নেশা বিরোধী আন্দোলন আরও জোরদার হবে। বৃহস্পতিবার এসএফআই কমলপুর অঞ্চল কমিটির উদ্যোগে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের স্লোগান ছিল তীর জুয়া নেশা কারবারিদের বিরুদ্ধে। মিছিল শেষে এসএফআই বিভাগীয় সম্পাদক সুধীর দেব, সভাপতি নিহার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ তীর জুয়া সহ নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমলপুর থানায় ডেপুটেশন দেয়। পরে সংবাদ মাধ্যমে এসএফআই নেতা সুধীর দেব বলেন, আমরা ভারতের ছাত্র ফেডারেশন কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা কমলপুর থানার অধীনে যে সমস্ত ছোট বড় বাজারগুলি আছে সেই সমস্ত ছোট বড় বাজারগুলিতে দেখতেছি আমরা যে প্রেসারে তীর জুয়া এবং নেশার রমরমা প্রচন্ড বাড়তেছে এবং চুলাই মোষ সেখানে ওপেনলি বাজারে বিক্রি করতেছে। সেই ক্ষেত্রে আমরা ভারতের ছাত্র ফেডারেশন মনে করি যে এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়াইয়া তীর জুয়া এবং নেশা সমাজ জীবনটাকে যেভাবে গ্রাস করতেছে, মানুষের সংসারকে নষ্ট করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রক্ষক ভক্ষকের ভূমিকায় শান্তিরবাজার মহকুমায় বৈধ অনুমতি ছাড়াই মহকুমার মনপাথর ফরেস্ট বিট অফিসে নদী থেকে বালু আনতে দেখা যায় ক্ষোভ জনমনে। দীর্ঘদিন ধরে মহকুমার বিভিন্ন নির্মাণ কাজ আটকে আছে বালুর সমস্যায়। মহকুমার বিভিন্ন ফরেস্ট বিটগুলি থেকে নদী থেকে বালু উঠানোর অনুমতি না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে নির্মাণ শ্রমিকদের। অথচ বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক মুহূর্তে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই মহকুমার মনপাথর ফরেস্ট বিট অফিসে বালু আনতে দেখা যায় গাড়ি করে। যদিও বিট অফিসার ফোনে জানান বালু আনার বৈধ কাগজ আছে ওনাদের কাছে। বিট অফিসার রিপক সাহার এই জবাব নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে মহকুমা জুড়ে। প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের জন্য আইন আছে, আর ফরেস্টের জন্য কি কোনো আইন নেই? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।